আমি এবার আরেকটা বলি যে আতিক হেলাল ভাইয়ের প্রশ্ন এটা, লেখকের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি বা পুরস্কার পদক কতটা দরকারি, আর আপনার প্রাপ্তি বা অপ্রাপ্তি সম্পর্কে জানতে চান আমাদের আতিক হেলাল ভাই, ওনার প্রশ্ন। যেহেতু রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, অতএব এটাকে গুরুত্বহীন ভাবারও কোনো কারণ নেই। আমিও রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি, রাষ্ট্রপতি পদক পেয়েছি। রাষ্ট্রপতি পদক অবশ্যই সাহিত্যকর্মের জন্য নয়, রাষ্ট্রপতি পদক পেয়েছি লেখালেখির জন্যেই, কিন্তু সেটা হলো কারিগরি প্রকাশনার জন্য। এবং জিয়াউর রহমানের আমলে 1979 দিস ওয়াজ দি ফার্স্ট অ্যাওয়ার্ড দ্যাট আই রিসিভড। তো তারপরে স্বাধীনতার রজতজয়ন্তী পদক, মুক্তিযোদ্ধার লেখক হিসেবে সৈয়দ নজরুল ইসলাম পদক পেলাম 1997 সালে, রাইটার্স অ্যাসোসিয়েশনের পদক পেলাম 1996 সালে, সুকুমার রায় সাহিত্য পদক পেলাম ছড়া সাহিত্যের জন্যে 2006 সালে, এবং সর্বশেষ শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার 2016 সালে। এছাড়া আগে আমি বলেছি যে আমেরিকা যখন হাইয়েস্ট গ্রেড পয়েন্ট এভারেজ পেলাম তখন অনারারি মেম্বারশিপ পেলাম ন্যাশনাল জার্নালিজম স্কলারশিপ সোসাইটি অফ আমেরিকার। রেডিও বাংলাদেশ 2005 এবং 2008 সালে আমার ইংরেজি স্ক্রিপ্ট নির্ভর অনুষ্ঠান তৈরির জন্যে কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এবং আমি মনে করি যে কেমিস্ট্রির লোক হয়ে যে লেখালেখি এবং ফ্রিল্যান্স সাংবাদিকতার জন্যে বিশ্বব্যাংকের বৃত্তি পেলাম, সেটাও আমার একটা পুরস্কার, অনেক বড় পাওয়া। তো এখন অনেকেই যেমন গত বছর 21 পদকের জন্যে আবদুল্লাহ আবু সাইদ, মইনুল হাসান সাহেব দুইজন নমিনেশন দিয়েছিল, আমাকে দেওয়া হয়নি। দুই মৃতকে দিছে হেলাল হাফিজ এবং আরেকজন শহীদুল জহির। অতএব মরণোত্তর আমি হয়তো মরে গেলে পেতে পারি, ওইগুলো কেউ অস্বীকার করি না আমি। রাষ্ট্রীয় পুরস্কার অবশ্যই। আচ্ছা, মরণোত্তর পুরস্কারটাকে আপনি কতটুকু? আমি মনে করি একটা অর্থহীন। আমার জীবদ্দশায় যেহেতু কিছু পেলাম না, মরে যাওয়ার পর আমি পেয়ে একটা অর্থহীন। গত কয়েক বছর আগে জালাল খাঁ, আমাদের বিখ্যাত বাউল সাধক, 52 বছর পরে, মরণের 52 বছর পরে 3 বছর আগে এই 21 পদক পেল। তার উত্তরাধিকারী খোঁজাও কঠিন হয়ে পড়বে, যে কে গ্রহণ করবে। আচ্ছা, আমার এখানেই শেষ করছি, উনি হয়তো তারপর আপনি একটা বলুন। ভাই, আপনার লেখালেখি বা সাহিত্য চর্চা নিয়ে আপনি কি সন্তুষ্ট, অথবা এটা নাকি আপনার এক্ষেত্রে কোনো খেদ বা অপ্রাপ্তি আছে, বড় ধরনের কিছু আছে আপনার সাহিত্য লেখক জীবনের? আমাকে যদি বলা হয় যে আমি সন্তুষ্ট কিনা, তাহলে আমি বলবো অবশ্যই সন্তুষ্ট, এবং আমার কোনো প্রাপ্তির কমতি নেই। কারণ আমাকে নিয়ে শওকত ওসমান, শামসুর রহমান, সৈয়দ আলী হাসান, ভারতের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ডক্টর হুমায়ুন আজাদ, মোহাম্মদ মাহফুজুল্লাহ থেকে শুরু করে ডক্টর মাহবুব সাদিক থেকে শুরু করে আজকেরও যারা সবচেয়ে আলোচিত এবং আর কি বিখ্যাত সমালোচক বা লেখক, তারা আমার ভক্ত। তাদের লেখালেখি নিয়ে, তারা যা লিখেছেন তা নিয়ে বহুমুখী আবিদানুয়ার নামে একটা বই বেরিয়েছে আগামী প্রকাশনী থেকে, ডক্টর তপন বাগচি বাংলা একাডেমির পরিচালক, যার সম্পাদক। অতএব আমি মনে করি এই মূল্যায়নটুকুই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি আগে রাষ্ট্রীয় পুরস্কারের কথা বলেছি, আন্তর্জাতিক পুরস্কারের কথা বলেছি, কিন্তু তার চেয়েও বড় পুরস্কার আমার এই যে শওকত ওসমান, শামসুর রহমান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ডক্টর হুমায়ুন আজাদ, এদের মতো ব্যক্তি আমাকে নিয়ে যা লিখেছেন। এখন যারা লেখালেখি করে বা গবেষণা করে তারা আপনাকে সবাই চেনে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ পাঠক আপনাকে কতটা চেনে, আপনাকে এই ব্যাপারে কি আপনার সন্তুষ্টি আছে? আমি চাইও না যে আমি সর্বত্র
সবাই আমার কবিতা যখন বগলে নিয়ে ঘুরবে, তখন আমি মনে করব আমি কবি নই, যে আমার কোনো কমতি আছে। কারণ জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসুর ব্যাখ্যা বিশ্লেষণের আগে জীবনানন্দ দাশকে কেউ চিনত না। আমিও যখন মরে যাব তখন আলোচনার আরও ব্যাপ্তি ঘটবে, হ্যাঁ, ধীরে ধীরে আমার কবিত্ব শক্তি আরও প্রচারিত হবে, প্রসারিত হবে। তখন সাধারণ মানুষও পরের মুখে জাল খায়। কারণ যখন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে তুলে ধরলেন, তখন সবাই জীবনানন্দ দাশ এই বলে বলে আমাদের দেশেও আধুনিকতার সূচনা হলো। এখন জীবনানন্দ দাশের তো একটা কবিতা, বিশেষ করে একটা কবিতা বনলতা সেন, শুরুটা কি জানো? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এটা একটা কবিতা। নজরুলেরও একটা কবিতা আপনার হ্যাঁ বলবীর জনারণ্যে, সেগুলা মুখরিত। রবীন্দ্রনাথেরও আছে এরকম। তো সেরকম আপনার কোনো কবিতা কি আপনার মনে হয় যেরকম জনারণ্যে বা জনগণের মাঝে এরকম মানুষ বলবে? আমার প্রায় সব কবিতাকেই আমি ভালোবাসি, কিন্তু আপনি যেটা বলছেন যে একটা কবিতা দিয়ে চিহ্নিত করা, বিশেষ একটা আমি বলবো না। আমার একটা 22-এর লাল ঘোড়া একটা কবিতা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তারপরে একটা কিশোর কবিতা, এই যে ফাগুন এলেই আগুন জ্বালে লাল পলাশির বন, ফাগুন এলেই আগুন জ্বালে দুঃখী মায়ের মন, সেই যে কখন আসছি বলে দুষ্টু খোকা তার, বেরিয়ে গেল নিশানা হাতে ফিরল না সে আর। ফাগুন এলে সেই মাডাকে কই গেলি বাপধন, এই তো আমি বলে ওঠে হাজার পলাশ বন। শহীদ মিনার বলে মাগো দেখ মেলে তোর আঁখি, এই তো আমি তোর ছেলে মা চিনতে পারিস নাকি। ফুলকুরোতে গিয়েছিলাম অন্য কোথাও না, দত্তদানুর চোখ এড়িয়ে ফুল এনেছি মা। এটা এত জনপ্রিয় যে আমি 59 আবৃত্তির লিঙ্ক পেয়েছি ইউটিউবে, বাচ্চাদের কাছে এত প্রিয়। অতএব এইটা বড়দেরও ছোটদেরও, হ্যাঁ, কারণ এখানে দেখবেন যে ইয়েটা মানে কাব্যিকতা যেটা, সেটা আসছে কোথা থেকে? হ্যাঁ, একটা এই যে 21-এর কে নিয়ে লেখা, এই যে ফাগুন এলেই সেই মাটাকে কই গেলি বাপধন, এই তো আমি বলে ওঠে হাজার পলাশ বন। কাব্যিকতাটা দেখেন এখানে। শহীদ মিনার বলে মাগো দেখ মেলে তোর আঁখি, এই তো আমি তোর ছেলে মা চিনতে পারিস নাকি। কাব্যিকতা চিন্তা করেন, তাহলে বুঝবেন যে এই যে আগের প্রশ্নেরও উত্তর পেয়ে যাবেন, আগের প্রশ্নগুলোরও উত্তর পেয়ে যাবেন। 22-এর লাল ঘোড়া, সমগ্র কোথায় তুমি, প্রত্নরমণী, এরকম অজস্র কবিতা আছে, হ্যাঁ, যেগুলা টিকে থাকবে।